আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে সাংবাদিকদের বিক্ষোভ, হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের, দুর্নীতির তথ্য প্রচার বন্ধ করতে এই ঘটনা দাবি ফখরুলের। ঈদের পর করোনায় মৃত্যু ও সংক্রমণ ক্রমেই বাড়ছে, একদিনে মারা গেছে আরও ৩৭ জন। ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। করোনায় অস্তিত্ব সংকটে ঢাকা ছেড়েছে লাখো পরিবার, দিশেহারা কর্মহীন মানুষ। সেবা খাতের কর্মজীবীরাই বেশি হুমকির মুখে, মন্তব্য বিশেষজ্ঞদের। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষার জন্য রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা সাংবাদিক নেতাদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, এই ইস্যুতে সরকার আর গণমাধ্যম যদি মুখোমুখি অবস্থান নেয়, এর দায় সরকারকে নিতে হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এতে একাত্মতা প্রকাশ করে সংহতি জানান সেক্রেটারিয়েট, রিপোর্টার্স ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এই মুহূর্তে মুক্তি চাই, মামলা প্রত্যাহার চাই এবং একই সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই। কোনো কারণে আমাদের সহকর্মীদের সে হেনস্থার শিকার হয়, তাদের যদি আসলে মুক্ত স্বাধীনতার পথে বাধা হয়, তাহলে আমরা মাঠে নেমে আসব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা করতেই রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। এগুলো তাকে ফাঁসানোর ষড়যন্ত্র। রোজিনা ইসলাম নির্দোষ বলে মনে করি। আমরা তার মুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছি। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত একের পর এক আমরা কর্মসূচি দিতে থাকব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেদিনের ঘটনা তদন্তে সাংবাদিকদের নিয়ে তদন্ত কমিটি করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। স্বাস্থ্য খাতের অব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্নীতি দমন কমিশনের এগিয়ে আসা উচিত। মানবাধিকার কমিশনকে ধন্যবাদ, তারা বিবৃতি দিয়েছেন। তারা এখনই একটা তদন্ত কমিটি করুক এবং ওই দিন 6 ঘন্টা ধরে কি হয়েছে বের করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। যে ছবি বিশ্ববাসী দেখেছে তার সুষ্ঠু তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। তাতে অবশ্যই সাংবাদিক নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্যের যত দুর্নীতি সাংবাদিকরা বের করেছে, কোনো সরকারের কোনো আমলা, কোনো সচিব, অন্য কোনো কর্মকর্তা কিন্তু বের করেনি। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলতে গিয়ে যদি, অবস্থান করতে গিয়ে যদি জেলে যেতে হয়, আমরা এখানে সবাই জেলে যেতে রাজি আছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সেগুনবাগিচায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে রোজিনাকে হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। হত্যার মামলার আসামিও যদি নির্বাহী আদেশে মুক্তি পান, আমার বোন রোজিনা কেন পেলেন না? নিশ্চয়ই জানি অন্য সাংবাদিক সংগঠনগুলো কি করবে না করবে তার পিছনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তাকিয়ে থাকবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মসূচি অব্যাহত থাকবে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে দেশে তথ্য অধিকার আইন থাকে, সেই দেশে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কি করে থাকে? স্বাধীন সাংবাদিকতাকে নিশ্চিত করার স্বার্থে এই সাংবাদিক দলন, সাংবাদিকদের উপর যে নির্যাতন, এটি অবশ্যই বন্ধ করতে হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের পাশাপাশি জেলা সদর ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলাটির তদন্ত ভার পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি রমনা বিভাগ মামলাটি ইতোমধ্যে বুঝে নিয়েছে। গত সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে চুরি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন, কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে রোজিনাকে গ্রেপ্তারের খবরটি। মার্জিয়া মানানের রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে নজর রাখার কথা জানিয়ে সংস্থাটি বলছে, কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক কথা বলেন। তিনি বলেন, বিষয়টিতে তাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। She was physically and mentally harassed while he held by the health ministry officials. On the journalist that was arrested in Bangladesh, it is obviously something that we are looking at. It is something that's concerning. Our position has been clear. Journalists need to be able to do their work free of any sort of harassment or physical threat anywhere around the world, and obviously that includes Bangladesh and every other. এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে স্থান পায় সংবাদটি। সিয়াটল টাইমস, দ্য হিন্দু, এবিসি নিউজ, ডেইলি হেরাল্ড, এপি, ওয়াশিংটন পোস্ট সহ একাধিক সংবাদ মাধ্যম একই শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দুর্নীতি প্রকাশকারী বলে পরিচিত সাংবাদিককে গ্রেপ্তার করল বাংলাদেশ। কাতার ভিত্তিক আলোচিত সমালোচিত গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কোভিড নিয়ে প্রতিবেদনের কারণে বাংলাদেশের সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। রোজিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিকদের সংগঠন দ্য সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া। মার্জিয়া মান্নান, মাই টিভি। এদিকে রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। করোনার দ্বিতীয় তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এই বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ তৈরি না হয়, সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে সুবিচার পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের মান মর্যাদা সম্মান রক্ষায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী কর্তৃক করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন CUJ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 90 জন সাংবাদিককে 10,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমি আপনি যে কেউ যদি সেই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া নন ডিসক্লোজার আইটেম আমরা নিয়ে আসি, তাহলে সেটি অন্যায় এবং সেই প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা করা উপসচিব সহ 6 জনের বদলি করাটা কোনো সমাধান নয়। তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলাও তাদের কারাগারে নেয়ার দরকার ছিল। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সাংবাদিকরা যেন দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে, সেজন্যই এই ঘটনার অবতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বদলি করা তো আপনার এটা
কোনো আপনার সমাধান নয়। ওদেরকে সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল, শুধু নয় তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে শুরু করা উচিত ছিল এবং তাদেরকে কারাগারে নেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এটা করলে তাও সাংবাদিকরা কিছুটা আপনার স্বস্তি ফিরে পাবে, আর তা না হলে আমি গতকাল যেটা বলেছি যে মূলত এটা সংবাদ কর্মীরা যেন সত্য ঘটনা প্রকাশ করতে না পারে এবং বিশেষ করে চুরি দুর্নীতির ঘটনাগুলো যেন প্রকাশ না করে, তার জন্যই তারা এই ঘটনাটা করেছে। এবারে করোনা প্রসঙ্গ। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় অন্তত 37 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল 30 জন। তার আগের 2 দিন এই সংখ্যা ছিল যথাক্রমে 32 ও 25। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে আরও 1608 জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল 1272 জন। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,83,737 জন, আর মোট মারা গেছে 12,248 জন। এদিকে ক্রমাগত বাড়ছে নমুনা পরীক্ষা। গত 24 ঘন্টায় 20,528 জনের নমুনা পরীক্ষা করে 1,608 জন শনাক্ত হয়। শনাক্তের হার 7.83। আগের 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 7.55%। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে বিকল্প যানবাহন ও ফেরিতে চড়ে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। ঈদের আগে ঘরমুখো যাত্রায় যেভাবে তাদের ভোগান্তি পোহাতে হয়, ফিরতি পথেও সেই দুর্ভোগ তাদের সঙ্গী। নগরীতে ফিরতেও তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এখনও থামেনি ঘরমুখো মানুষের যাত্রা। এসএম আরিফের রিপোর্ট। ঈদের আগে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ঢাকামুখী স্রোত অব্যাহত রয়েছে। নগরীর প্রতিটি প্রবেশ মুখে মানুষের চাপ চোখে পড়ার মতো। মহাসড়কে বাস নেই, আবার কোথাও বিকল্প যানবাহনও মিলছে না। বোঝা নিয়েই হাঁটতে হচ্ছে দূরের পথ। অনেক কষ্ট, খানি গাড়ি দিয়ে আহি, খানি আইটে আহি, এরকম করে আজকে এই গুণ চাইছি। হন আর কোনতে দেবেন আইটে যাওয়া না, ভালো জানে। তারপর আর একটা অফিসে সেখানেও 2 ঘন্টা, এরকম করে 8 ঘন্টা কাটে গেছে সিরাজগঞ্জের ভিতরে। অনেক কষ্ট হয়েছে বোঝালে আসতে, মানে কষ্ট শেষ নেই আসলে, অনেক কষ্ট। এত কষ্টের পরও ঈদ সার্থক বলেই মনে করছেন সবাই। মা বাবার সাথে ঈদ কাটানোর জন্য হ্যাঁ, ঈদের আনন্দ অবশ্যই হয়েছে। না না, হ্যাঁ, এরকম মজা করার জন্য আমরা বারবারই প্রস্তুত। এদিকে এখনো থামেনি ঘরমুখো যাত্রা। বেতন কম, আমরা তো 1500 টাকাতে যাইতে পারি নাই, এই জন্য এখন যাইতেছি। দেখি এখনো গাড়ি ঘোড়া নাই, গাড়ি লকডাউনের জন্য গাড়ি যাইতে পারি না। আর এখনো সৈয়দপুর থেকে আমার ভাই একটা মাইক্রো নিয়েছে। রাস্তায় মানুষের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অবহেলা ছিল লক্ষণীয়। গাড়িতে কোনো স্বাস্থ্যবিধি নাই, কোনো নিয়মকানুন কিছুই নাই। স্বাস্থ্যবিধির ভিতরে মানা আছে, মাস্ক আছে, মাস্ক ব্যবহার করতেছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। মহামারী করোনার কারণে অস্তিত্ব সংকটে থাকা লাখো পরিবার রাজধানী ছেড়েছে। এদের মধ্যে কেউ কেউ পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে নিজে ঢাকায় টিকে থাকার সংগ্রাম চালাচ্ছে। অসংখ্য মানুষ কর্মহীন হয়ে এখন দিশেহারা। বিশেষজ্ঞরা বলছেন, সেবা খাতে থাকা কর্মজীবীরাই সবচেয়ে বেশি হুমকির মুখে, আর শ্রমজীবীরা অধিক ক্ষতিগ্রস্ত। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনায় স্থবির গোটা বিশ্ব। এর প্রভাবের বাইরে নয় বাংলাদেশও। সংক্রমণের শুরু থেকে কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। রুটি রুজির সংকটে শ্রমজীবীরা। বাড়িওয়ালা 4 মাসের ঘর ভাড়া পায়, এখন আল্লাহ যেভাবে নিতেছে, একবেলা খাইলে 3 বেলা না খাইতে আলাদা। 4 মাসের টাকা পাবো, টাকা না দিয়া তালা মেরা মালিক গেছে। সবচেয়ে বেশি সংকটে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী। 4 মাসের ঘর ভাড়া পাবে, বাড়িওয়ালা বাইর করে দিতে আছে। আর কার কাছে বলবেন আপনি যে সবার অনেক অবস্থা খুবই খারাপ। রাজধানী ছেড়েছেন অনেকেই, আবার পরিবার গ্রামে পাঠিয়ে ঢাকায় অবস্থান করাদের সংখ্যাও কম নয়। আমার বাচ্চা কাচ্চা সব শিফট করে দিচ্ছে আমাদের দেশের বাড়িতে। এই অবস্থানে আছি, আমরা কারোর কাছে বলতে পারি না, ইভেন নিজের বাবা মার কাছেও বলতে পারতেছি না। কমাই দিতেছি, আগের থেকে কমাই দিতে যাও নেয় না। হ্যালো, আমার তো 3টা সেট বাড়িতে আছে। হাতে গোনা কিছু মানুষ ছাড়া করোনার নেতিবাচক প্রভাব পড়েছে সব শ্রেণী ও পেশার মানুষের উপর। আগে থেকেই তো আমাদের সিচুয়েশনটা খারাপ, অনেকেই ব্যবসা করতে পারতেছে না, ছেড়ে দিছে। আমাদের কাছে তাদের সব দিন না পানো বুঝাই চলে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে দেশ, এমন প্রশ্নে বিস্ময়কর তথ্য জানান গবেষকরা।
প্রায় 2,46,00,000 মানুষ দরিদ্র হয়ে পড়েছে এই সময়কালে। যে অপ্রাতিষ্ঠানিক সেবা খাতগুলোতে জড়িত তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এবং এখনো তারা তাদের পূর্বের আয়ে ফিরে যেতে পারে। সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে করণীয় নিয়েও পরামর্শ দেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। 42,000 কোটি টাকার মতো আমরা দেখেছি বিভিন্নভাবে এই জনগোষ্ঠীর ভিতরে অর্থ বিতরণ হয়েছে, যে অনেক ক্ষেত্রে এটা বিতরণ হয়নি। সরকারের উচিত হবে বছরে অন্তত একাধিকবার এই জনগোষ্ঠীর জন্য সহায়তা পৌঁছে দেয়া। এখন অন্তর্ভুক্ত রয়েছেন তারাই না, এর বাইরে যারা রয়ে গেছেন তারাও যাতে এইটির সুবিধাভোগী হন। মহামারী দূর হয়ে আসবে আলো, এমনটাই প্রত্যাশা সবার। ডেটাবেজের কাজটি যাতে দ্রুততর সময়ে বিবিএস করে ফেলতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা নিশ্চিত করতে জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে 14 দিনের কোয়ারেন্টিন। তবে যাত্রীদের অভিযোগ, অসুস্থ হওয়ায় নানা সমস্যার পাশাপাশি হোটেল খরচ দিতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন তারা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ নেয় 26 এপ্রিল থেকেই বন্ধ সীমান্ত যোগাযোগ। তবে হাইকমিশনের অনাপত্তিপত্র নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 6.5 শতাধিক যাত্রী। ভারত ফেরত বাংলাদেশিদের করোনা টেস্টের পাশাপাশি নিজস্ব খরচে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক হোটেল সহ 9টি স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। অসুস্থ হওয়ায় সমস্যার পাশাপাশি 14 দিনের কোয়ারেন্টিনের খরচ মেটাতে গিয়ে অনেকেই অর্থ সংকটে রয়েছেন বলে জানান। তো আমাদের এখন কষ্ট হচ্ছে আর কি, কারণ আমরা তো অপারেশনের রোগী, এভাবে থাকা কোয়ারেন্টাইনে, কারণ আমরা পরিবারের সাথে যদি ফ্যামিলিতে কোয়ারেন্টাইন থাকলে ওইখানে একটু সেবা সুস্থতা পাইতাম আর কি, সেটা তো এখানে পাচ্ছি না। সমস্যা হচ্ছে একটু অর্থনৈতিক দিকে দুর্বল হয়ে গেছি, যার এখানে আমাদের রুমটা ভাড়া 800 টাকা। যারা রোগীরা আছে তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি সেবা দেওয়ার জন্য। ফিরে আসা দুজনের করোনা শনাক্ত হওয়ায় কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। গত 26 এপ্রিল থেকে গতকাল পর্যন্ত প্রায় 650 যাত্রী বাংলাদেশে আগমন করেছে। তো এর মধ্যে 340 জন বর্তমানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে। শনাক্ত হওয়া দুজনের দেহে ভারতীয় ভেরিয়েন্ট কিনা তা নিশ্চিত হতে জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। তাদের এই কোভিড ভাইরাসটি ভারতীয় ভেরিয়েন্ট কিনা এটার জন্য আমরা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা ঢাকায় ফেরত পাঠিয়েছি। আমরা শীঘ্রই জেনে যাব তাদের এই কোভিডটা কি ভারতীয় ভেরিয়েন্ট কিনা। করোনার বিস্তার রোধে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত হাট বন্ধ করার পাশাপাশি কেউ যাতে সীমান্তের কাছেও না যায় তা নিশ্চিতে তৎপর জেলা প্রশাসন। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের চলমান তাপদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝে মাঝে হালকা ঝড় বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি জানান, আগামী 23 ও 24 মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপটি নিম্নচাপ হয়ে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের খুলনা, বরিশাল, সিলেট অঞ্চলে মাঝারি ধরনের হালকা ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লায় থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে যাত্রী বহনকারী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাস চালক, হেলপার ও যাত্রী মারা যায়। অপরদিকে সকাল 9টায় সদর উপজেলার আশেকপুর বাইপাসের ইন্দুটিয়া এলাকায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয় আরও 4 জন। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। বেলা 12টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাট এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন ও হাসপাতালে নেয়ার পথে 3 জনের মৃত্যু হয়। এবার নগর দর্পণ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় মেহেরপুরের বামন্দি, নদাপাড়া, দাপাড়া, কাজীপুর ও আকুবপুর গোয়ালগ্রাম এলাকার রাস্তাঘাট। রাস্তার মাঝে তৈরি হওয়া গর্তে নাকাল যাত্রী ও যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্বিষহ অবস্থায় চলাচল করছেন এলাকার মানুষ।
প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমকে সাথে নিয়ে এস এম খোরশেদ আলমের রিপোর্ট। মেহেরপুর জেলার কয়েক লাখ মানুষের চলাচল বামন্দি, নওদাপাড়া, ধাপাড়া, কাজীপুর, আকুবপুর, গোয়ালগ্রাম সড়ক দিয়ে। গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুরে চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি। ফলে কাজীপুর সহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করতে তো পারছেনই না, উল্টো রোগী নিয়ে পড়ছেন নানা বিড়ম্বনায়। মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে যায়, তাদের অনেক জায়গায় লাগে এবং এলাকার ভিতরে এমনই রাস্তা যে অসুস্থ মানুষকে যদি রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আরও সে অসুস্থ বেশি হওয়ার আশঙ্কা করে। মানুষজন বাড়াতে পারছে না, রাস্তাঘাটে বৃষ্টি হলে পানি বাড়তে যাইছে। গাড়ি ঘোড়া চালানোর মধ্যে কায়দা নেই, পরিবেশ নেই। এইভাবে কি গাড়ি চালায় 2 বছর ধরে নেই একই পরিবেশ। তাই দেখা যাচ্ছে এর ভিতরে পেটের দিকে ধরে ভিতরে গাড়ি চালাতে, গাড়ি সাথে শেষ। 50-60 লোক হাঁটে দিন চলাফেরা করে, আর এগুলো তো মেন রাস্তা। এই রাস্তায় আমরা অনেক কষ্ট পাইছি, বিপদ করছি, গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তা খারাপ থাকায় ব্যবসা বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। যাতায়াতকারী প্রত্যেকটা মানুষেরই সমস্যা দূর হোক অনেক দিন আগে থেকে। আমাদের এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা, মানুষের চলাচল খুবই দুরবস্থা। আর এই পানির মধ্যে মানুষ ছোট ছোট ছেলেপিলে রাস্তার ভিতরে পড়ে যায়। সংসদ সদস্য তার ক্ষমতায় আসা 2.5 বছর হয়ে গেছে, কিন্তু তিনি এই বালিয়াঘাটের এই রাস্তাটার কাজ করতে পারেন নাই। রাস্তাটি সংস্কার করতে বারবার জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করলেও আমলে নিচ্ছেন না কেউ। কিন্তু আমি মেম্বার হয়ে মানুষের গালাগালি শুনতে হয়। আমি এমপি সাহেবের কাছে গেছিলাম, এমপি সাহেব বললো যে ইনশাল্লাহ হবে, কিন্তু এলজিডির কাছে গেলাম, এলজিডি পাত্তাই দেয় না। সড়কগুলোর উন্নয়ন কাজ না হওয়ার কারণ জানালেন উপজেলা প্রকৌশলী। 2018-19 অর্থ বছরে জিওবি মেইনটেনেন্স থেকে এই রাস্তাটা 5 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে এটা বন্ধ হয়ে যায়। কি কারণে বন্ধ হয় এটা আমার জানা নেই, এটা আমার অনেক আগের বিষয়। তো ঠিকাদার এলজিডির বিরুদ্ধে একটা এই রাস্তার এগেনস্টে কেস করে রাখছে, ফলে রাস্তাটি আর বাস্তবায়ন হয় নাই। এলাকার জনদুর্ভোগ লাঘবে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমার এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো আন্তরিকতার অভাব নেই। আমি যেহেতু একটা সিদ্ধান্ত কোর্টে ঝুলন্ত অবস্থায় আছে, সে কারণেই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। আশা করছি মহামান্য হাইকোর্ট জনগণের এই দুর্বিষহ অবস্থার নিরসন করবে বলে আমি বিশ্বাস করি। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে সাংবাদিকদের বিক্ষোভ, হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। রোজিনার ইস্যুতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের। দুর্নীতির তথ্য প্রচার বন্ধ করতে এই ঘটনা, দাবি ফখরুলের। ঈদের পর করোনায় মৃত্যু ও সংক্রমণ ক্রমেই বাড়ছে, একদিনে মারা গেছে আরও 37 জন। ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। করোনায় অস্তিত্ব সংকটে ঢাকা ছেড়েছে লাখো পরিবার, দিশেহারা কর্মহীন মানুষ। সেবা খাতের কর্মজীবীরাই বেশি হুমকির মুখে, মন্তব্য বিশেষজ্ঞদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক। করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।